আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা গবাদি পশু বীমা, বাংলাদেশের গবাদি পশু বীমার গুরুত্ব এবং গবাদি পশু বীমা এবং বাংলাদেশের গবাদি পশু বীমার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানি আমরা গবাদি পশু বীমা কি। দেখো, গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বীমা গ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বীমা ব্যবস্থার উদ্ভব তাকে গবাদি পশু বীমা বলা হয়। আমরা আমাদের টপিকের আগের টপিকটা কি পড়েছি বলতো? সেখানে কিন্তু আমরা পড়েছি শস্য বীমা। এখানে কি হচ্ছে, বিভিন্ন যে কৃষকরা আছে তারা তাদের পণ্যের যেই প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ক্ষতি হয় সেটার সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ক্ষতিপূরণের জন্য শস্য বীমা করে। ঠিক একইভাবে এখানে কিন্তু গবাদি পশু বীমাও করা হয়, কারণ একটা বড় অংশের মানুষ কিন্তু কি করে, গবাদি পশুর মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে থাকে। কি করে? গরু বিক্রি করে, গরুর হয়তো বা খামার থাকে, গরুর বাচ্চা হয়, সেটাকে বড় করে এখান থেকে আবার বাচ্চা করে বা ওদেরকে বিক্রি করে দেয়, গরুর দুধ বিক্রি করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। এখন এই জায়গায় কিন্তু অবশ্যই আমাদের ক্ষতি আছে, ঝুঁকি আছে। কিসের ঝুঁকি ভাই? এই গরুটা আমরা দুধ দিতাম, এটা বাজারে বিক্রি করি, গরুটা অসুস্থ হয়ে পড়লো, দুধ দিতে পারতেছে না, আমার কিন্তু চিকিৎসা করানো লাগবে, গরুটি মারা গেল। সো এখানে কিন্তু অবশ্যই একটা বিশাল আর্থিক ক্ষতির ব্যাপার থাকে। এখন যেই লোক চিন্তা করো, একটা বড় বড় ফার্ম আছে, যে ফার্মে মনে করো 500 গরু, তার তো আরও বড় ক্ষতি ভাই। একটা ঝড় হলো, ঝড়ে দেখা গেল 50টা গরু মারা গেল, বিশাল ক্ষতি ভাই। এক একটা গরুর দাম, যেসব আমরা যখন দেখি বাজারে যাই, যে অস্ট্রেলিয়ান গরু যেগুলো হয়তো বা দিনে বিশাল পরিমাণ দুধ দেয়, ওইসবের দাম কত? এত লাখ, 8 লাখ, 10 লাখ, 7 লাখ। কারো যদি এরকম 500 টাকার মধ্যে 50টা গরু মারা যায় এবং একটা দাম যদি 5 লক্ষ টাকা করে হয়, তা কত হবে বলো তো? 5×50 আড়াই কোটি টাকা, 2,50,00,000 টাকার কিন্তু গরু জাস্ট গায়েব হয়ে গেল। সো বিশাল ক্ষতি। এইসব কিন্তু অবশ্যই গবাদি পশু বীমা করে আটকানো যায়। এখন বাইরের দেশের কথা বাদ দিলাম ভাই, বাংলাদেশের কথা চিন্তা করো। গ্রামে এরকম প্রচুর পরিবার আছে যাদের কাছে মাত্র 2-3টা গরু আছে, সেইগুলার গরু পালন করে, গরুর দুধ বিক্রি করে তারা কিন্তু তাদের জীবিকা নির্ভর করে থাকে বা তাদের ভরণ পোষণের সব টাকা নিয়ে আসে। এর মধ্যে থেকে যদি একটা গরু মারা যায় ভাই, ওদের কী অবস্থা হয় চিন্তা করো। বেশিরভাগ গ্রামে এখনও অনেক জায়গায় আছে যারা কিন্তু জাস্ট এই গবাদি পশুর উপর ডিপেন্ড করে ওদের জীবিকা নির্বাহ করছে। যদি মারা যায় তখন কোথায় যাবে ওরা? অনেকের খামার আছে, ছোটোখাটো খামার, ওই যাবে যদি ওদের এরকম ক্ষতি হয়। সো এর জন্য কিন্তু অবশ্যই গবাদি পশু বীমা খুবই গুরুত্বপূর্ণ। এখন এর গবাদি পশু বীমার সংখ্যাকে আমরা আবার একটু পড়ি। এই গবাদি পশুর মৃত্যুজনিত, গবাদি পশু বলতে যে খালি গরু ব্যাপারটা কিন্তু এরকম না, অন্য পশু পাখিও কিন্তু হতে পারে, যেরকম মুরগি বা ছাগল। সো গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বীমা গ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বীমা ব্যবস্থার উদ্ভব হয় তাকে গবাদি পশু বীমা বলে। দেখো, গবাদি পশু মূল্যবান সম্পত্তি বিধায় এখানে বীমার নিয়ম প্রযোজ্য। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মূল্যবান সম্পত্তি। কারণ যখন আমরা গরু কিনতে যাই ভাই বাজারে, ঈদের সময় দাম কত? একটা ছোটো ছোটো গরুর দাম 30-40 হাজার টাকা হয়, ধরলাম তারা লাভসহ বলছে, বাট তবুও তো বিশাল পরিমাণ। একটা বড় গরুর দাম কত? 1 লক্ষ টাকা, ধরলাম বিশাল পরিমাণ লাভ আছে। অ্যাটলিস্ট তো গরুর দাম 50-60 হাজার টাকা আছে, বিকজ এটাকে ছোট থেকে বড় করতে তো বিশাল পরিমাণ খরচ করা লেগেছে এদের পিছনে। সো অবশ্যই গবাদি পশু একটা মূল্যবান সম্পত্তি, কারণ এদের বড় করতে তো খরচ করা লাগেই, অর্থাৎ এর একটা মূল্য আছে, তার উপরে এরা কিন্তু একটা আয় রোজগারের উৎস। তো এটা কিন্তু অবশ্যই একটা সম্পত্তি, একটা অ্যাসেট। সো প্রযোজ্য বিমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিশ্বাস, স্থলাভিষিক্ত ইত্যাদি নীতি এক্ষেত্রে প্রযোজ্য। সব বিমার মতো এগুলোও কিন্তু এখানে বিমাযোগ্য স্বার্থ থাকা লাগে, চূড়ান্ত সদিশ্বাস থাকা লাগবে, স্থলাভিষিক্ততার নীতি ইত্যাদি কিন্তু এখানেও থাকা লাগবে। ক্ষতিপূরণের নীতি অনুযায়ী এক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। সবসময় যে গরু মারা গেলে তো বুঝলাম ভাই, সম্পূর্ণ গরুর মূল্য বর্জিত করা হবে বা নিয়ম অনুযায়ী করা হবে, কিন্তু আংশিকও তো হতে পারে। বা গরু মারা গেল না, তার রোগ হলো, চিকিৎসা করা লাগবে। সো এখানে কিন্তু আংশিক ক্ষতির ব্যাপার স্যাপার চলে আসে। তো সেটা কিন্তু ক্ষতির পরিমাণ নির্ণয় করে বিমা দাবি করা হয়। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য এরূপ বিমা পত্র খোলা হয়ে থাকে। সাধারণত 1 বছর বা তার কম টাইমের জন্য এসব বিমাপত্র খোলা হয়। এখন দেখব আমরা গুরুত্ব দেখব বা বাংলাদেশে কেন এটার প্রয়োজন। দেখো, পশু মৃত্যুর ক্ষতিপূরণ প্রাপ্তি। বিভিন্ন কারণে পশুর মৃত্যু হলে পালনকারীর পক্ষে এরূপ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এই ধরনের বীমা করে মালিকরা সহজেই ক্ষতিপূরণ পেতে পারে। বড় ফার্ম, মিল্ক ভিট, ওদের অনেকগুলো গরু আছে, ওদের 2, 4, 8, 10টা গরু মারা গেলে বা 50টা গরু মারা গেলে ভাই যায় আসে না। কিন্তু গ্রামে যেই ব্যক্তির মাত্র 60টা গরু আছে, যে 60টা দিয়ে সে তার পালন করে, দুধ বিক্রি করে, আবার এখান থেকে বাচ্চা হলে সে বাচ্চাকে বড় করে বিক্রি করে, এইভাবে চলে। 60টা গরুর মধ্যে যদি 2টা গরু মারা যায়, তার অবস্থা বুঝতেছো? একটা মানুষের অ্যাসেটের 7 ভাগের 2 ভাগ গায়েব হয়ে যাচ্ছে। বা 10টা গরু আছে,
3টা গরু মারা গেল, 30% গায়েব ভাই তার, বিকজ এটাই তাদের সব কিছু, তাদের অ্যাসেট, তাদের আয় রোজগারের ব্যবস্থা সব কিছু এখানে। বিশাল ক্ষতি, এবং তার এই ক্ষতি কিন্তু সে সহজে কাটিয়ে উঠতে পারে না। আমি তো 10টা বললাম, অনেকে 2-3টা দিয়ে ভাই কাজ করে, একটা মারা গেলে লিটারালি অর্ধেক ইনকাম বন্ধ হয়ে যায়। ওদেরকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু অবশ্যই গবাদি পশু বীমা প্রয়োজন। অসুস্থতাজনিত ক্ষতিপূরণ লাভ, দেখো গবাদি পশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়, বিমার ফলে চিকিৎসার জন্য প্রাপ্ত অর্থপ্রাপ্তি সহজ হয়। দেখো মানুষের মতো কিন্তু দুনিয়ার সকল পশু পাখির রোগ বালাই হয়, এবং গরু কিন্তু হয়। আমরা মানে যখন আমরা কোরবানির সময় মানে গরু কিনতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে ভাই গরুর কোনো রোগ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, কারণ এটা খুব অ্যাভেলেবেল, খুব নর্মাল একটা ব্যাপার। সো গরুর রোগ হলে কি একা চিকিৎসা সারবে? কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিকভাবে হয়ে যায়, কিন্তু সবগুলো তো না ভাই। বড় রোগ হলে কিন্তু মানুষকেই বা গরুর যে ডাক্তার আছে তারা কিন্তু চিকিৎসা দেয়। সো এই সব করতেও কিন্তু মাঝে মধ্যে ওষুধপত্র কিনতে হয়, বা ডাক্তারের ফিস আছে কিন্তু, যেটা কিন্তু হয়তো বা যে গরু যে পালনকারী বা খামারি তার পক্ষে কিন্তু পসিবল হয় না এই টাকা দেওয়ার জন্য। বাট তখন যদি বিমা করা থাকে ভাই, সে কিন্তু বিমার দাবি চেয়ে সে টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করতে পারবে, বা এই যে অর্থ সে অর্থের প্রয়োজন মেটাতে পারবে। তারপর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ লাভ, নানা দুর্ঘটনার ফলে পশুর কোনো ক্ষতি হলে মালিকের জন্য ক্ষতিপূরণ পেয়ে থাকে। যখন বন্যা হয় মাঝে মধ্যে দেখা যায় যে গরু ভেসে যাচ্ছে, কারো না কারো তো গরু, বা কোনো একটা ক্ষতি হলো যার ফলে একটা গরুর কোনো অঙ্গহানি হলো, এটার ফলে কিন্তু ক্ষতিপূরণ প্রয়োজন, এবং এটা কিন্তু বিমার মাধ্যমে করা পসিবল। গবাদি পশু শিল্পের প্রসার, বিমার মাধ্যমে মালিকদের ঝুঁকি হ্রাস করে এই শিল্পে আরও উদ্যোক্তাদের আগ্রহী করা যায়। ভাই আমার একটা খামার আছে 2-3টা গরু, আমি কোনো মতো চালাই, আমি আরও এখন লোন নিয়ে আমি আরও 3টা বা 4টা গরু নিতে পারলে আমি খুব ভালোভাবে ব্যবসা করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমি লোনের টাকা রিপে করে দিব, আমি টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু যদি 1টা বা 2টা গরু মারা যায় আমার কিন্তু ভাই অবস্থা কাহিল হয়ে যাবে। তখন আমার যে 2টা গরু আছে ওগুলো বিক্রি করে দেওয়া লাগবে আমার ঋণের টাকা শোধ দেওয়ার জন্য, তো মানুষ ভয় থাকে। কিন্তু যদি বিমা চলে আসে যে ভাই চিন্তা করে তুমি বিমা দাও, এই নির্দিষ্ট পরিমাণ টাকা, তোমার গরু মারা গেলে আমরা তোমাকে টাকা দিয়ে দেবো, ইন দ্যাট কেস ভাই তখন কিন্তু সাহস পাবে, আচ্ছা তাহলে আমি গরু কিনতেছি, গরু 8টা বা 10টা গরুর লোন নেই, আমি আস্তে আস্তে ঋণ পরিশোধ করবো, আর গরু মারা গেলেও আমি এর টাকা পেয়ে যাবো, সো কোনো চিন্তা আমার নেই। এইভাবেই কিন্তু গবাদি পশু শিল্পের প্রসার করা যায়। যদি এখন যদি গ্রাম বাংলার মানুষ অ্যাকচুয়ালি জানে বিমা সম্পর্কে বা অ্যাভেল করতে পারে, মানে দেখা যাবে দেশের বিশাল পরিবর্তন আসবে। বিকজ ভাই জানে যে আমি গরু নিতেছি ঋণের টাকা দিয়ে, আমি ঋণ নিব, গরুর ব্যবসা করে দুধ বিক্রি করে গরু বিক্রি করে সে ঋণের টাকা শোধ করবে, এটাতে তার কোনো চিন্তা নেই। তার চিন্তা যদি গরু মারা যায় তখন কি হবে, গরু যদি অসুস্থ হয়ে পড়ে আমি তখন কি করব। যদি এই জিনিসটা বিমা কোম্পানি বলে তোমার গরু মারা যাওয়া বা গরু অসুস্থ হলে দায় দায়িত্ব আমার, তোমার চিন্তা করা লাগবে না, তখন কিন্তু এই যে সেক্টর গ্রাম বাংলায় কিন্তু আটকে রাখতে পারবে না, প্রচুর পরিমাণে ছড়া যাবে। জাস্ট এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল না বলে জিনিসটা হচ্ছে না। কর্মসংস্থান সৃষ্টি, দেশে আরও উদ্যোক্তা তৈরি হলে মানুষের কর্মসংস্থানের পথটা তৈরি হবে। এই যে একটা গবাদি পশুর প্রসার শিল্পের হয়, যদি একটা মানুষ একটা পরিবারে জাস্ট একটা লোক যদি একটা ফার্ম দেয় 5টা গরু নিয়ে, পুরো পরিবারের আয় রোজগার হবে। দেশে যখন এখন লাখ লাখ মানুষ দেয় ভাই, কত মানুষের তোমার আয় রোজগার বা খাওয়া দাওয়ার অর্থ জুটবে, তুমি কি বুঝতে পারছো? এটা বাংলাদেশে যারা 2-3টা গরু পালে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যাদের 200-300-400 গরু নিয়ে খামার তাদের জন্য সমানভাবে প্রয়োজন এই জিনিসটা। সো বন্ধুরা, এই ক্লাসে ছিল এই আলোচনা। পরবর্তী ক্লাস হবে আমাদের এই কোর্সের বা সাবজেক্টের সর্বশেষ ক্লাস। আশা করি তোমরা সবাই ক্লাসটিতে অ্যাটেন্ড করবা। সবাইকে আসসালামু আলাইকুম।